বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পারমিট। আজই সেই আশ্চর্য ব্যাপারটি আমার জীবনে ঘটেছে। এমন সব অত্যাশ্চর্য কাণ্ডও মানুষের জীবনে ঘটে যায়, বিশ্বাস করতে পারছিলাম না। এখনও ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছি একবার। ভাদ্রের ভরা নদী, উভয় তীরের বনভূমির শাখা প্রশাখা জলের উপর নত হয়ে আছে। এক এক জায়গায় জলমগ্ন নলখাগড়ার বন নদীর স্রোতবেগে থরথর করে কাঁপছে। এমনি এক স্থানে জলের উপর কলমি শাকের দাম দেখে নৌকোর মাঝি সয়ারাম শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ল নৌকো থামিয়ে। আমার সঙ্গী নকুর চক্রবর্তী তাকে বকছে, সন্ধে হবে, ফিরতে বড্ড দেরি হয়ে যাবে শাক তুলতে। নৌকো থেমে দাঁড়িয়ে জলের আবর্তে পাক খাচ্ছে। নকুর চক্রবর্তী বললে, একটা বিড়ি খাওয়া যাক, কি বলো হে? আমার ওসব দিকে তত মন ছিল না, তবুও কলের পুতুলের মতো ওর হাত থেকে বিড়ি নিয়ে ধরালুম। নকুর চক্রবর্তী জলের ধারের ধানগুলো সম্বন্ধে কি যেন বলছে। একবার সে বললে, যাক, একটা কাজের মতো কাজ হয়েছে, ধানটা খুব পাওয়া গিয়েছে। তুমি না গেলে হাকিম কি ধান দিত? হাকিমের স্ত্রী তোমায় চেনে নাকি? ও না থাকলে আজ ধান হতো না ছাই হতো। আমি অন্যমনস্কভাবে বললাম, হ্যাঁ। গল্পে এমন ঘটনা অনেক পড়া গিয়েছে, কিন্তু বাস্তব জীবনে কটা ঘটে তাই ভাবছি, একটাও না। অথচ সন্ধে পড়লে হয়তো মনে হবে এমন গল্প অনেক পড়া গিয়েছে। জীবনের অলিখিত কাব্যে কত অধ্যায়, কত ঘটনা। এর পাঠক কে? না, যে সে জীবন যাপন করছে। বহির্দেশে দণ্ডায়মান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে, দর্শক হতে পারে, কিন্তু রসিক সমজদার মাত্র, তার বেশি নয়। বাগজোলার খালের মধ্যে দিয়ে জলের তোর মাঠের দিক দিয়ে দুধারের ঘন বনের মধ্যে দিয়ে এসে নদীতে পড়ছে। জলের তোরে একটা প্রকাণ্ড জগডুমুর গাছ শেকড় ছিঁড়ে জলে ঝুঁকে পড়েছে। নকুর চক্রবর্তী বললে, দেখ তো বাবা সয়ারাম, এই গাছটাতে যদি কচি কচি ডুমুর পাওয়া যায়, নৌকোটা থামিয়ে পাড় দিকে দুটো, যা তরি তরকারির দাম, তবুও দুটো ডুমুর নিয়ে গেলে কাজ হবে। ধানটা পেয়ে বড্ড সুবিধে হয়েছে, কি বলো রামলাল? আমি বললাম, হ্যাঁ। তোমার আজ হয়েছে কি হে? কোনো দিকে যেন মন নেই। যা হয়েছে তা হয়েছে, ধান পেয়েছ তো? ও, 10 টাকায় 1 মণ ধান, এ না পেলে তোমার আমার মতো লোকের। নকুর চক্রবর্তীর কথাটা আমার মনে লাগলো বটে, কিন্তু কথাটা সত্যি। আমাদের মতো অবস্থার লোকের কি অবস্থা হতো আজ, যদি সুবিধে দরের ধান পাওয়া না যেত। অথচ আজ নকুর চক্রবর্তী নিজের নামের সঙ্গে আমার নামটা জড়ালে শুনে মনের মধ্যে খচ করে উঠল কোথায়। অনেক দিন আগের কথা, আমার পিসিমার বাড়ি বামুনহাটি থেকে ফিরে আসছিলাম। আমি কলেজ থেকে বেরিয়েছি 4-5 বছর, কিন্তু তখনও কলকাতায় থাকি। ব্যবসা বাণিজ্যের দিকেই চিরকাল মন। এক মারোয়ারি ফার্মে কাজ শিখি। 11 মাইল রাস্তা, মেঠো পথ, হেঁটে আস্তে আস্তে কাপাসিপাড়ার হাটতলায় বাঁধানো পুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছি। এমন সময় খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটি লোককে আমার দিকে আসতে দেখে একটু আশ্চর্য হলাম। লোক দুটির মধ্যে একজন ভট্টাচ বামুন, মাথায় টিকি, ফর্সা রং, গায়ে সাদা উড়ুনি। অন্য লোকটি 18-19 বছর বয়সের ছোকরা মাত্র। দুজনেই খুব ঘরমাক্ত, হাঁপাতে হাঁপাতে যেন অনেক দূর থেকে আসছে। ভট্টাচ মশাই আমার কাছে এসে বললেন, ও, ছুটতে ছুটতে এসে ধরেছি, পাওয়া গিয়েছে শেষকালে। তোমার পিসির বাড়ি গিয়ে শুনি তুমি আধ ঘন্টা আগে বেরিয়েছো। তখনই রমেশকে বললাম, পাঁচালা রমেশ, ধরতেই হবে পথে। আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি, আপনারা আমায় খুঁজছেন? হ্যাঁ বাবাজি, হ্যাঁ, দাঁড়াও, একটু জিরিয়ে নিই আগে। মনে মনে ভাবছি, এমন তো কোথাও চুরি বা খুন করে পালাচ্ছি না, তবে এরা এমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পেছনে ছোটে কেন? কিন্তু
কিছু পরেই ভট্টাচার্যমশাই আমার কৌতূহল নিবৃত্তি করলেন। আমায় বললেন, হ্যাঁ, তোমায় এখনই যেতে হবে বাবাজি। এই পাশেই গ্রাম, সীতানাথবাবুর নাম শোনোনি? এই অঞ্চলের জমিদার। তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি। তুমি এসেছো খবর পেয়ে তোমার পিসিমার বাড়ি দৌড়েছিলাম। এটি আমার ভাইপো। এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু সবটা নয়। বললাম, কিন্তু আমি সেখানে যাব কেন হঠাৎ? হ্যাঁ, মেয়ে দেখতে তাঁরাই পাঠিয়ে দিয়েছেন আমায়। সীতানাথবাবু বললেন, নিয়ে এসো তাকে। তিনি কি করে জানলেন আমি পিসিমার বাড়ি গিয়েছি? তোমার যাবার দিন আমি তোমাকে দেখেছিলাম বাবাজি। সেদিন হাটে তোমার পিসামশাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন তুমি ওখানেই আছো। আমি এসে সীতানাথবাবুকে বলতেই তিনি বললেন, নিয়ে এসো, মেয়ে দেখে যান তিনি। আমার মনের খটকা গেল না। কোথাও কিছু ভুল হয়ে থাকবে হয়তো। আমি বিবাহ করার জন্যে অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি। আমার পিসেমশাইয়ের বাড়ি 2 বছর 5 বছর অন্তর একবার যায়। তিনিই বা কী করে জানলেন আমি বিয়ে করব কি না? হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতূহল হলো। এমনভাবে রাস্তা থেকে ডেকে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি। সীতানাথবাবু কেমন জমিদার, কেমন তার মেয়ে, এ আমায় দেখতে হবে। ওরা দুজনে আমায় নিয়ে পাশের এক রাস্তা ধরলে। সে রাস্তার দুধারে ঘন বাঁশ বন। কাপাসিপাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে একটা খুব বড় মাঠ। মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রঙের বাড়ি। ভট্টাচার্যমশাই বললেন, ওই হলো রায়েদের বাড়ি। এই অঞ্চলে নাম ডাক আছে ওদের, বংশও খুব ভালো। নাম শোনোনি? আমি বিনীতভাবে বললাম, আমার এই অঞ্চলে তত বেশি যাতায়াত নেই, কাজেই অনেক লোকেরই নাম শুনিনি। একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। বাড়িটা দেখে বুঝলাম একসময় এ বাড়ির মালিকেরা দেশের জমিদার ও শাসক ছিল। যদিও এখন এদের সে অবস্থা নেই। থাকলে রাস্তা থেকে ডেকে এনে আমায় মেয়ে দেখাতো না। একটি বেশ সুন্দর মতো ছোকরা আমাদের ডাক শুনে বাইরে এলো। তারপর এলেন বাড়ির কর্তা স্বয়ং সীতানাথ রায়। আমাদের সাদরে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানার মধ্যে। খুব বড় সাবেকি বৈঠকখানা। দেওয়ালে বড় বড় হরিণের শিং, ঝাড় লণ্ঠন টাঙানো, বড় বড় পুরনো বিবর্ণ ছবি ভেতরে বাইরে ঝুলানো। বৈঠকখানার এক পাশের তক্তপোষের উপর অনেকগুলি বাদ্যযন্ত্র, সেতার, তানপুরা, ডুগি তবলা ইত্যাদি। মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক আছে এ বাড়িতে। বেশ যত্নে তদবিরে গুছিয়ে রাখা। এক কোণে 8-10 গাছা বড় হুইলের ছিপ। ভট্টাচার্যমশাই আমায় দেখিয়ে বললেন, এই নেই, এরই নাম রামলাল চাটুর্যে। এমন কিছু বিখ্যাত লোক আমি নই, অথচ কথার ভাবে মনে হলো আমার সম্বন্ধে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে। সীতানাথবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনার পিসেমশাই ভবশঙ্করবাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয়। তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন। তখন আপনি কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন। খুব খুব ব্যবসার ঝোঁক আপনার। এই তো চাই বাঙালির, চাকরি করে দেশ উচ্ছন্ন। বিনীতভাবে বললাম, চুনের ব্যবসা করিনে, করবার চেষ্টায় গিয়েছিলাম বটে। কোথায় যেন সেই আগে পশ্চিমে বিন্ধ্যাচলের কাছে। ঘুটিং পাথর কিনে পুড়িয়ে চুন করে সেখানে বড় বড় ভাঁটি আছে চুন পোড়ানোর। এখন কি করা হয় আপনার? বিজনেস করি, কলকাতায় এক বন্ধুর সঙ্গে ভাগে। আমাকে আপনি বলবেন না, আপনি পিসেমশাইয়ের বন্ধু। আমাকে তাতে কি বাবাজি, তাতে কি? ব্রাহ্মণ সন্তান, কুলীনের সন্তান, সব নমস্য। কত বড় কুলীন বংশ আপনারা। এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সীতানাথ রায়মশাই পুরাতনপন্থী লোক, এখনও কৌলিন্য মানেন। আমাদের কুলীন হিসেবে একসময় বেশ নামডাক ছিল, বাবা বলতেন। এখন আর ওসব কে মানে বা গ্রাহ্য করে। তবে এই সব অজপাড়াগাঁয়ে সীতানাথ রায়মশাইয়ের চেহারা আমার খুব ভালো লেগেছে। বেশ লম্বা, দোহারা, ফর্সা চেহারা। মাথার চুল ধপধপে সাদা,
মুখশ্রীতে একটা সদানন্দ, উদার অথচ একটু যেন নির্বোধের ভাব, তাতে মানুষকে আরও বেশি আকৃষ্ট করে তার দিকে। আমি নিজে তো ধূর্ত মানুষের চেয়ে নির্বোধ লোক ঢের বেশি পছন্দ করি। আমায় বললেন, আমার বড্ড আনন্দ হচ্ছে আপনি আজ এসেছেন আমার বাড়ি। বিয়ে হোক না হোক সে ভবিতব্য, কিন্তু আপনার আশাতেই। গ্রামের 2-3টি ভদ্রলোক, কেউ কোঁচা টিক গায়ে, কেউ একটা আধময়লা পাঞ্জাবি গায়ে, এসে বৈঠকখানায় ঢুকে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্যদিকে। রায়মশাই বললেন, ওদিকে কেন, সরে আসুন, সরে আসুন, এই ইনি রামলাল বাবু, আলাপ পরিচয় করুন। কিন্তু তাঁরা নিতান্ত গ্রাম্য, আমার সঙ্গে আলাপ পরিচয় করতে তাদৃশ সাহস করলেন না বোধ হয়। একটু পরে তাদের একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন। ভট্টাচার্য মশাইও তামাক খাবেন বলে ওদিকে উঠে গেলেন। আমি আর রমেশ এদিকে বসে রইলাম। সীতানাথ রায়মশাই একটু পরে বাড়ির ভেতর থেকে এসে বললেন, চলুন, একটু মিষ্টি মুখ করবেন। অজপাড়া গাঁয়ে এইটি বলা রীতি। একটু শহর ঘেঁষা জায়গা হলে বলতো, চলুন চা খাবেন। বৈঠকখানা ছাড়িয়ে খুব বড় একটা হলঘর পার হয়ে ডাইনে বাঁয়ে দুদিকেই বারান্দাওয়ালা কুঠুরির সারি। অনেকগুলি কুঠুরি, 8-10টার কম নয়। তারপর আবার খোলা রোয়াক, পূর্ব পশ্চিমে লম্বা। তারপর চাতাল বাঁধানো উঠান পার হয়ে ওদিকের আর একটা বড় টানা ঢাকা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। প্রাচীন জমিদার বাড়ি বটে। ভেতরটা আগাগোড়া চক মেলানো, খুব উঁচু কার্নিশযুক্ত ছাদ, তবে সেকেলে বাড়ি, ছোট ছোট দরজা জানালা। বারান্দায় 8-10 জন লোকের প্রচুর জলযোগের আয়োজন সজ্জিত ছিল। সীতানাথ রায় মহাশয়ের প্রৌঢ়া গৃহিণী সকলকে লুচি পরিবেশন করলেন, কারণ এখানে বাইরের লোকের মধ্যে এক যা আমিই আছি, আর সবাই এই গ্রামেরই লোক। আমার মনে হলো তিনি লুচি পরিবেশনের ছলে আমায় দেখতে এসেছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গেই আমার দিকে চেয়ে চেয়ে বারবার দেখছেন। জলযোগান্তে রায় মহাশয় আমায় পাশের ঘরে নিয়ে গিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করতেই তিনি বললেন, এসো এসো বাবা, বসো। মনে হলো ঠিক যেন নিজের মা। আমায় আর একটি বর্ষীয়সী মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন গৃহিণী নিজেই। বললেন, বড় কুলীন বংশ, যদি এখন আমার মেয়ের শিব পুজোর জোর থাকে, তোমরা 5 জনে আশীর্বাদ করো। এরা আমার সঙ্গে যে অমায়িক হৃদ্যতাপূর্ণ ব্যবহার করলেন, শুধু এই সব পল্লীগ্রামেই তার তুলনা মেলে। নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লাম এদের আত্মীয়তায়। জানালা দিয়ে চোখে পড়ছে এদের চক মেলানো ছাদের ওপর ঝুঁকে পড়া নারিকেল বৃক্ষের কম্পমান শাখা প্রশাখা। একটু পরে বাইরের ঘরে মেয়ে দেখানো হলো। মেয়ে সুন্দরী না হোক, বেশ দেখতে শুনতে। বড় ঘরের মেয়ে বলে বোধহয় বটে। সীতানাথ রায় মহাশয় নিজের যত্ন করে মেয়েকে গান বাজনা শিখিয়েছেন। বললেন, ভট্টাচার্য মশাই, বিনু আমার গান বাজনা জানে, সে তার বাজাতে পারে, সেটা একটু উনি যদি শুনতে চান। আমি সলজ্জ মুখে চুপ করে রইলাম। ভট্টাচার্য মশাই বললেন, হ্যাঁ, বিনু দিদি, ধরো একবার সেতারটা। মেয়েটি বেশ সপ্রতিভভাবে গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সেতার বাজালে। সীতানাথ রায়মশাই নিজে ডুগি তবলা ধরলেন। আমি গান বাজনার বিশেষ কিছু বুঝিনি, করি কয়লা আর চুনের আড়তদারি। তবু মনে হলো মেয়েটি কাঁচা হাতে সেতার ধরেনি। সেতার নামিয়ে খানিক পরে যখন সে 2টি গান গাইলে, তখন মেয়েটির কণ্ঠস্বর আমার কাছে বেশ ভালোই লাগলো। তবে ওই যে বললুম, ও জিনিসের সমজদার নই আমি। সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্ন বটে। দূর সম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি, থাকি কলকাতায়। যখন আসি বাড়িতে কালেভদ্রে, তখন হাঁটা পথে 11-12 মাইল পথ নানা ধরনের পাড়াগাঁ, বিল, বাউড়ের মধ্য দিয়ে যাবার প্রলোভনেই পিসিমার বাড়ি যায়, বিশেষ কোনো আত্মীয়তার টানে নয়। সেই পথে ফেরবার সময়ে এ যেন এক দুর্লভ অভিজ্ঞতা।
কখনো শুনিনি যাদের নাম, তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া আমার কাছে সম্পূর্ণ অভিনব। এই প্রাচীন জমিদার বাড়ি, ওই ভাঙা পুজোর দালানের কার্নিশে বটচারাটা, জানালার বাইরে ওই গোলার শাড়ি, এই সুগায়িকা মেয়েটি, সব যেন স্বপ্ন। আমি জানি এ বিয়ে হবে না, বিয়ে করার ইচ্ছে নেইও আমার, থাকলেও উপায় নেই। ব্যবসা জীবনের সবে আমার শুরু। এখন এখন বিয়ে করে নিজেকে সংসার জালে জড়িত করতে চাই না আমি। তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছেন আমার সম্বন্ধে, এটা ওদের কথাবার্তা থেকে বুঝতে পারলাম। আমি সামান্যই ব্যবসা করি, তাও একটি বন্ধুর সঙ্গে ভাগে, সামান্য পুঁজির উপর ব্যবসা। এমন কিছু আয় হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবার নিয়ে সচ্ছলভাবে থাকা যায়। এমন সময় ভট্টাচার্যমশাই এমন একটি কথা বললেন যাতে আমি একেবারে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বললেন, বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায়, নিজেই করেছেন। রায়মশাই বললেন, হ্যাঁ, সে তো আপনি বললেন সেদিন। আমি অবাক। ভট্টাচার্যমশাই জেনে শুনে মিথ্যে কথা বলছেন ঘটকালি অগ্রসর করবার জন্যে, না উনি আমার সম্বন্ধে ভুল খবর পেয়েছেন? আমি তখনই প্রতিবাদ করতাম, কিন্তু হঠাৎ কেমন দুর্বলতা এসে গেল মনে। ওই যে মেয়েটি এখানে বসে আছে, ওর কাছে এক্ষুনি এত খেলো হব কেন? বিয়ে হবে না জানি, মেয়েটি উঠে যাক, আমিও এখান থেকে চলে যাই, তারপর আমি যা করব তা আমার জানাই আছে। রায়মশাই বললেন, তাহলে মেয়েটিকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি? অপরাধের বোঝা যথেষ্টই ভারী হয়েছে তার কাছে আমার, আর নয়। আমি মেয়েকে নিয়ে যেতে বললাম। একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের নানা রকম সূচের কাজকর্ম, একটি রাস। কত রকমের তুলোর কুকুর, পশমের আসন, রুমাল, টেবিল ঢাকা কাপড়, মাছের আঁশের হাঁস ফ্রেমে বাঁধানো ইত্যাদি। একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে একজন ঝি সেগুলো নিয়ে এসে আমার সামনে রাখলে। গিন্নিমা নাকি সেগুলি পাঠিয়েছেন। আরও আধ ঘন্টা। এইবার রওনা হতে হবে। ওদের কাছ থেকে বিদায় নিলাম। সীতানাথ রায়মশাই আমাকে প্রথমে কিছুতেই আসতে দেবেন না। রাত হয়ে আসছে, এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না, রাত্রে এখানেই থাকতে হবে। আমি বললাম, কোনো অসুবিধা হবে না, মঙ্গলগঞ্জের ঘাটে নৌকো ভাড়া করে চলে যাব। সে ঘাট তো মোটে 2 মাইল, জ্যোৎস্না রাত্রে বেশ চলে যাব এখন। সীতানাথ রায়মশাই আমার সঙ্গে একাই খানিক দূর হেঁটে চললেন। বললেন, আপনাকে আর বেশি কি বলবো, মেয়ে আমার বড্ড ভালো। আগে নিশ্চয়ই আপনার মতামতটা যদি জানাতেন। সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো, কারণ মামাই বলতে গেলে এখন অভিভাবক। বলা বাহুল্য, যে মাতুলকে কর্মকর্তা বলে নির্দেশ করলাম তার খবর পর্যন্ত রাখিনি আজ 3-4 বছর। বললুম, তাহলে আপনি আর এগোবেন না, সন্ধে হয়ে এলো। স্থানটি নির্জন। গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল ডান দিকে, সামনে ধুধু মাঠের বুক চিরে সাদা বালির রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে। কেউ কোথাও নেই। রায়মশাই এদিক ওদিক তাকিয়ে সুর নিচু করে বললেন, যাতে এ হয় তা তোমাকে করতেই হবে বাবাজি। আমার স্ত্রীর বড্ড পছন্দ হয়েছে তোমাকে, আমায় ডেকে বলছিল। আর কি জানো, বাইরে ঠাট যতই দেখো তেমন অবস্থা তো আর নেই। তোমার মতো সুপাত্র কোথায় পাবো? দেনা পাওনার জন্য কিছু আটকাবে না। তোমার কলকাতার বাড়ি সাজানো আসবাবপত্র দিতে পারবো না হয়তো, তবে মেয়ের গা সাজানো গয়না দেব। 30 ভরি সোনা দেব। ওর গর্ভধারিণীর যা আছে তা 2 মেয়েকে তিনি ভাগ করে দেবেন। তাহলে মনে থাকে যেন বাবাজি। এই প্রথম তিনি আমায় ঘনিষ্ঠ সম্বোধন করলেন। চলে এলাম সেদিন, এবং কয়েকদিন পরে কলকাতাতেও এলাম। তারপর আমি কোনো উচ্চবাচ্য করিনি এই বিষয়ে। সীতানাথ রায়মশাই পত্র দিয়েছিলেন, লোক পাঠিয়েছিলেন, বহু অনুরোধ করেছিলেন। শেষ পর্যন্ত যদি আমি বিবাহ করি, উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করে দিতে চেয়েছিলেন, প্রায় 15 বিঘে।
বড়ই দুঃখের সঙ্গে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হলো আমায়। তিনি আগাগোড়া ভুলের উপরে যে বাড়ির ভিত পত্তন করেছিলেন, সে ভিতের উপর আমি বাড়ি তুলতে পারিনি। সব কথা খুলে বলিনি কেন? তখন তখন বয়স ছিল কম, গর্বে বাঁধে, মুখ ছোট হয়ে যায়। এখন হলে সব খুলে বলতাম, তখন তা পারিনি। এখন দেশেই আছি। এই যুদ্ধের বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্ট। ব্যবসা অনেকদিন নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুই হোক আর যেই হোক, ভাগে ব্যবসা না করাই ভালো। এই অতি মূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত 1,000 টাকার বিনিময়ে। সেদিন প্রভা বললে, সামনের মাসে ধান ফুরিয়ে যাবে, 36 টাকা চালের মন, কি করে এই পুরি পাল্লা চালাবো? সস্তায় নাকি কন্ট্রোলে ধান দিচ্ছে মহকুমায়, চেষ্টা দেখো না। তাই আজ কদিন ধরে হাঁটাহাঁটি করছি মহকুমায়। ধান সস্তায় দেবার মালিক এক বড় অফিসার। তিনি কলকাতা থেকে এসে দিন 15 আছেন। তার আর্দালি কদিন ফিরিয়ে দিয়েছে। আজ নকুর চক্রবর্তী বললে, এমনি না হয় একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে, রোজ হেঁটে আর পারি নে। তাই দুজনে মিলে একখানা নৌকো ভাড়া করে এসেছিলাম। বেলা 10টার সময় হাকিমের বাসার ফটকে গিয়ে দাঁড়িয়ে আছি। কেউ কিছু জিজ্ঞেস করে না, ভেতরে ঢুকতেও সাহস হয় না। এমন সময় হাকিমের ছোকরা আর্দালিকে আসতে দেখে তাকে বললাম, ওহে শোনো, আমাদের দরখাস্তখানা নিয়ে যাও না সাহেবের কাছে। হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলাই নিয়ম। লোকটা ইতস্তত করছে দেখে নকুর চক্রবর্তী 2 আনা পয়সা দিয়ে বললে, পান বিড়ি খেয়েও, আমরা গরিব লোক, নিয়ে যাও দরখাস্তখানা। আজ 9 দিন হাঁটাহাঁটি করছি, ধান মঞ্জুর হলে তোমায় আরও কিছু দেব। আর্দালি কি ভেবে দরখাস্ত নিয়ে চলে গেল। 2 ঘন্টা কারও দেখা নেই, কেউ ডাকে না। সাহেব তো দূরের কথা, আর্দালিরও চুলের টিকি আর দেখা যায় না। নকুর চক্রবর্তী বললে, কি ব্যাপারে, 2 আনা পয়সাই গেল এ বাজারে, থাকলে তবুও ছেলেপিলের জন্যে 2খানা গজা খাজা নিয়ে গেলে। এমন সময় সেই ছোকরা আর্দালি বারান্দায় বেরিয়ে বললে, রামলালবাবু কার নাম? নকুর চক্রবর্তী বললে, যাও হে, তোমার ডাক পড়েছে, দেখে এসো। আমার কথাটাও একটু বললো, না খেয়ে মরে যাবে ছেলেপিলে। বারান্দা পার হয়ে সামনের সাজানো মাঝারি গোছের ঘরে ঢুকেই আমি সামনে একটি মহিলাকে দেখে একেবারে চমকে গেলাম। থতমত খেয়ে সরে যাব কি না ভাবছি, এমন সময় মেয়েটি হাত তুলে আমায় নমস্কার করলে। আমি আরও থতমত খেয়ে গেলাম। হাতের একখানা কাগজ দেখিয়ে মেয়েটি বললে, এ দরখাস্ত আপনি করেছেন? আমি আপনার নাম দেখে বুঝেছি, আর গ্রামের নাম দেখে। আমায় চিনতে পারলেন না? নিজেকে খানিকটা সামলে নিয়ে মেয়েটির দিকে ভালো করে চাইলাম। কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি। মেয়েটি মৃদু হেসে বললে, আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন। আমার বাবার নাম শ্রী সীতানাথ রায়, কাপাসিপাড়া। আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে। এই সেই স্মৃতি, সীতানাথ রায়ের মেয়ে। মেয়েটি আবার বললে, আমি আপনাকে আরও 2 দিন দেখেছি, দেখেই চিনেছিলাম। একটু সন্দেহ ছিল, আজ দরখাস্তে আপনার নাম দেখে আর সন্দেহ রইল না। উনি একটু বিশ্রাম করছেন, আপনার দরখাস্ত ওকে বলে মঞ্জুর করিয়েছি, নিয়ে যান। আপনার চেহারা আগেকার চেয়ে খারাপ হয়েছে অনেক, একটু চা খাবেন? আমি যেন সংজ্ঞা ফিরে পেয়ে বললাম, না না, এখন থাক। মেয়েটি হাত তুলে নমস্কার করে বললে, এবার এখানে এলে কিন্তু আবার দেখা করবেন। ওকে বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি, অফিসে আসবেন, চা খাবেন সেদিন। আমি দরখাস্ত হাতে নিয়ে বার হয়ে এলাম। সস্তায় 2 মণ ধানের পারমিট পেয়েছি। স্ত্রী পুত্র এখন 2 মাস খেয়ে বাঁচবে।